কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছি আমরা শ্যামলী ঘুমিয়ে পড়েছে। সকলে ভাবছে ওর মানসিক স্ট্রেস গেছে, ওই জন্য ও ভুলভাল দেখছে। দেখেছিল অরুণাবর অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ ওকে ছুরি মেরেছে, রক্তাক্ত অবস্থা। যেই ও অফিসে গিয়ে ডাকতে গেছে, সকলে এসে দেখছে সেখানে কেউ নেই, এক ফোঁটা রক্তও নেই। ভুল বুঝছে ওকে সকলে, ও বিশ্বাসই করাতে পারছে না ও দেখেছিল। এটা অরুণাবর একটা নতুন চাল, শ্যামলীকে পাগল প্রমাণ করবে। ওর ক্ষতি করতে চায়, তাই শ্যামলীরও ও ক্ষতি করে দেবে, যাতে কেউ ওকে আর বিশ্বাস না করে। এদিকে রোহিণী আর মন্দার দুজনে মিলে প্ল্যান করেছে সোনার দোকানে ওরা ডাকাতি করবে। প্রথমে রাজি হচ্ছিল না রোহিণী। মন্দার বলছিল চলে যাবে উত্তরবঙ্গ, ওর এখানে ভালো লাগছে না, এই রান্নাবাড়ি শ্যামলীর পায়ে পায়ে ঘোরা। সেই জন্য মত দিয়েছে রোহিণী, ওকে বলেছে কলকাতায় থেকে যা খুশি করো। তাই রাতের অন্ধকারে ওরা দুজনে ড্রেস আপ করে বেরিয়ে পড়েছে। শ্যামলী ঘুমোচ্ছিল, হঠাৎ ঘুম ভেঙে গেছে। ভাবলো যে গাড়ির আওয়াজ পেলাম না, এত রাতে কে বেরোলো। দেখলো কাউকে দেখতে পেল না। জানলা দিয়ে হঠাৎ দেখছে ওরই ভাইয়ের বউ ছায়া অনেক উঁচু ফ্ল্যাট থেকে ঝাঁপ দিচ্ছে। ছায়া দাঁড়াও দাঁড়াও করছে, করতে করতে ছায়া লাফ দিয়ে পড়ে গেল একদম মাটিতে। ও দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। সাথে সাথে ছুটেছে অনিকেত, সূর্য, প্রিয়া, অনন্যা। শ্যামলী কোথায় যাচ্ছ, অরুণাবও ছিল। ও বলল যে ছায়া অনেক উঁচু ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়েছে, চলো চলো। গেট থেকে বেরিয়ে সকলে দেখছে কেউ কোথাও নেই। বলছে এইখানেই ছায়া ছিল, বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি, কেউ তো দেখতে পাচ্ছে না। তাই ভাবছে শ্যামলীর মানসিক অবস্থাটা ভালো নেই। সবাই ওকে ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। অরুণাবও ভাবছে এইভাবে তোমায় আমি আস্তে আস্তে পাগল পরিণত করব। তুমি যা দেখছো সেটা কেউ দেখতে পাচ্ছে না। ও কাউকে বিশ্বাস করাতে পারছে না, খুব মুশকিলে পড়ে গেছে বাড়ির লোকজন। অনিকেতের মনে দুঃখ লাগছে, ওর বাবাকে বলেছে যে ভালো তো ঠেকছে না, আমাদের কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। বলেছে ঠিক আছে, কাল আমরা যাব। এদিকে অরুণাব চলে গেছে ছায়া, খোকন ওদের সাথে দেখা করতে। আবার নতুন নতুন প্ল্যান করতে শুরু করেছে ওরা। আর শ্যামলীকে নিয়ে গেছে সাইকিয়াট্রিস্টের কাছে। সাইকিয়াট্রিস্ট শ্যামলীর কাছে জানতে চাইছেন কি দেখেছে। শ্যামলী বলছে আমি সত্যি বলছি, এটা কোনো আমার কল্পনা না। বলছে আপনি যেটা দেখছেন অন্য কেউ দেখতে পাচ্ছে না, তাই তো? বললো হ্যাঁ, আমি যেটা দেখছি সকলে আসছে বলছে যে সেখানে তো কিচ্ছু নেই, এটা তো একদম সত্যি কথা। বললো তাহলে কি আপনার কোনো মানসিক চাপ গেছে, সমস্যা সৃষ্টি হয়েছে? ও তখন বলছে যে বিশ্বাস করুন, এটা আমি সত্যিই দেখেছি যে অরুণাবদার পিঠে একটা ছুরি কেউ গেঁথে দিয়েছে, রক্তে ভেসে যাচ্ছে। কিন্তু যখন সবাই এসে দেখতে গেল কেউ কোথাও নেই। এটা কেন হলো সেটাই বুঝতে পারছি না। এদিকে ছায়াকেও দেখলাম ওপর থেকে পড়ে যাচ্ছে, গিয়ে দেখি কেউ নেই। কেন এরকম হচ্ছে? ও হাতের মধ্যে একটা পেন নিয়েছে, পেনটা নিয়ে সমানে নাড়াচাড়ি করছে। মনে মনে চিন্তা করছে যে ঘটনাগুলো কি আমি বোঝাতে পারছি ডাক্তারবাবুকে, উনি কি আমার কথা বিশ্বাস করছেন? দেখেছিলাম মন্দার আর রোহিণী গয়নার দোকানে চলে গেছে। সেখানে গিয়ে মন্দার একটা একটা করে জিনিস চাইছে, অজ্ঞান করতে হবে। দুজন পাহারাদার আছে, বড় সোনার দোকান। সেখানে চলে গেছে মন্দার রোহিণীর কাছ থেকে একটা অজ্ঞান করা স্প্রে নিয়ে। ওদের সাথে কথা বলতে গিয়ে মুখের মধ্যে স্প্রে করে দিয়েছে। রোহিণী মন্দার সোনার দোকানে ঢুকে গেছে, একটা বড় দোকান। সেখানে সমস্ত আয়োজন করেই ঢুকেছে ওরা দুজনে। গ্লাস কাটার নিয়ে গেছে, গয়নাগুলো বার করতে হবে। রোহিণী দিয়েছে, ও গয়না বার করতে যাচ্ছে। রোহিণী বলল পুলিশের কাছে কিন্তু ধরা পড়ে যাবে, সব কিছু ওদের নখদর্পণে, যদি তোমার হাতের ছাপ পেয়ে যায়। বলছে কিচ্ছু হবে না। অনেক গয়না দেখতে পেয়েছে, ব্যাগ নিয়ে গেছিলো, সেই ব্যাগে গয়নাগুলো ভরে নিয়েছে। ভরে নিয়ে
এবার বলছে আর থাক, দরকার নেই। তারপর বলছে ওই তো ওদিকে সিন্দুক দেখতে পাচ্ছি, ওখান থেকে টাকা নিতে হবে। রোহিণী বারণ করছে, শুনছে না, বলছে আরে মন্দার চৌধুরীকে দেখো কি কি করতে পারে। তারপর সিন্দুকটাও খুলে ফেলেছে, খুলে ফেলে দেখছে প্রচুর টাকা, অনেক টাকা নিয়েছে। ওদিকে পুলিশের গাড়ির আওয়াজ পাচ্ছে, রোহিণী তাড়া দিচ্ছে, মন্দা তাড়াতাড়ি করো, আর না আমরা ধরা পড়ে যাব। টাকাগুলো নিল, গয়না নিল, সমস্ত একটা ব্যাগে রেখে কিছু টাকা নিজের পকেটে রেখেছিল। রোহিণী বলল, মন্দার তোমার পকেটে টাকা আছে? বলছে হ্যাঁ কিছু টাকা আছে। সেটাও আবার ওখানেই রেখে দিল, একটা ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে প্যাকিং করে। সেখানেই রোহিণী লিখে গেল হেল্প মি বলে। কেন নিল না বুঝতে পারলাম না, এত কষ্ট করে গেল, গয়নাগাটি টাকা পয়সা চুরি করলো, কিন্তু ওখানেই ফেলে চলে গেল ওরা দুজনে। সেখানে যারা পাহারা দিচ্ছিল তাদেরকে সাইডে সরিয়ে দিল। দুজনে বাইক করে যখন যাচ্ছে, সামনে পুলিশের গাড়ি ছিল, ওদের আটকে দিয়েছে। পুলিশ বলছে আপনাদের পিঠে এত বড় একটা ব্যাগ, কোথায় যাচ্ছেন? রোহিণী মুখটা খুলে ওদের সামনে এসছে, বলছে দেখুন ভদ্রবাড়ির আমরা মেয়ে, একটু প্রেম করতে যাচ্ছিলাম, আপনারা আটকালেন কেন? বলছে এত রাতে আপনারা এরকম বেরোবেন না। বলছে আচ্ছা স্যার, মনে থাকবে। বললো যান ওখান থেকে। রোহিণী বলল শিগগির চলো, ওরা টহল দিতে বেরিয়েছে, যদি ওই গার্ডগুলোর কাছে পৌঁছে যায় তখন কি হবে। ওরা বাড়ির দিকে রওনা দিয়ে দিল। এদিকে অরুণাব প্ল্যান করছে শ্যামলীকে আর কীভাবে ফাঁসানো যায়। খোকনের বউকে দিয়ে এবার পরের পদক্ষেপটা করবে, কিছু একটা প্ল্যান করছে। ও বলছে মনে মনে যে তুমি আমার ল্যাজে পা দিয়েছিলে, আমাকে তুমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবে, ফাঁসিতে ঝোলাবে। দেখো শ্যামলী, এবার তোমার কি হাল করি, তুমি সব দেখবে কিন্তু সেগুলো কেউ দেখতে পাবে না। তারপরে তোমাকে সকলে ভাববে মানসিক রোগ হয়েছে, পাগলা গারদে বাকি জীবনটা কাটাতে হবে, আমি সেই ব্যবস্থাই করব। এত বড় রিস্ক হয়ে যাচ্ছে, এত কিছু কাজ করতে হচ্ছে। খোকন বলছে তাড়াতাড়ি করে সবটা করতে হচ্ছে, পুলিশ যদি চলে আসে, সাথে সাথে রক্ত মুছে দিতে হলো, এর জন্য তো টাকা লাগে। অরুণাব বলল সেসব বন্দোবস্ত হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। খোকন বলল যে আমরা টাকা পেলে সব কাজ করতে পারি। ওর দিদিকে তো ওরা কোনোদিনই পছন্দ করে না, এবার দিদিকে টার্গেট করেই ওরা অরুণাবর কাছ থেকে টাকা রোজগার করছে। অরুণাব এবার অন্য চাল চালছে, যেটা একটা ভয়ঙ্কর, ওকে সকলের সামনে পাগল প্রমাণ করার পণ নিয়েছে। ডাক্তারবাবু শ্যামলীর সাথে যা কথা বললেন, উনি বুঝতে পারছেন যে শ্যামলী হয়তো মানসিক অবস্থা ভালো না। একটা পেন নিয়ে সমানে একবার বন্ধ করছে, একবার খুলছে, আর মনে মনে ভাবছে আমি তো সত্যিই সব দেখেছি। ডাক্তারবাবুকে কি আমি বোঝাতে পারলাম? বলছে যে ম্যাডাম আপনি বুঝতে পারলেন আমি যা বলেছি? বললেন যে হ্যাঁ আমি তো সব বুঝতে পেরেছি, আপনাকে একটা কাজ করতে হবে, কিছু হয়তো মানসিক স্ট্রেস হয়েছে আপনার, আপনি কয়েকটা সিটিং দেব, এখানে আসবেন, কথা দিন। বললো হ্যাঁ আসবো। বলছে আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে চলে যান, আপনার যারা গার্জেন এসছেন ওদেরকে পাঠিয়ে দিন। এসছে সূর্য আর অনিকেত। ওরা বলছে ডাক্তারবাবু কেমন দেখলেন? বলছে আমি যা বুঝলাম খুব অবস্থাটা যে ভালো তা বলছি না, ডেঞ্জার লাইনে আছে, ও হয়তো খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। বলছে আপনি অনিকেত মল্লিক না, আপনার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল? বললো যে হ্যাঁ আমি। বললো আপনার জন্য মনে হয় উনি খুব দুশ্চিন্তা করেন, ওনাকে একটু সাবধানে রাখবেন, আর আমি কিছু ওষুধপত্র লিখে দিচ্ছি, একা একা ছাড়বেন না, চোখে চোখে রাখবেন, আর দেখবেন ভায়োলেন্ট না হয়ে যায়। উনি যা দেখছেন সেটা তো কেউ দেখতে পাচ্ছে না, মনে মনে হয়তো কল্পনা করছেন। ডাক্তারবাবু জানতে চেয়েছিলেন যে কারা কারা শত্রুর দলে, অরুণাব, ছায়া, খোকন, এদেরকে উনি বলছেন আপনি কি শাস্তি দিতে চান? বলেছে হ্যাঁ। সেই শাস্তি দিতে পারছে না বলে মনের মধ্যে হয়তো একটা দোলাচল হচ্ছে, ওদেরকে তাই দেখছে। এটাই ডাক্তারবাবু ডায়াগনোসিস করলেন। ও যে সুস্থ সেটা কেউ
বুঝতেই পারছে না, কাউকে বোঝাতে পারছে না। মন্দার তো এখনও শ্যামলীর সাথে কথাই বলেনি। মন্দার কি করবে? ও যদি সহযোগিতা না করে তাহলে তো শ্যামলী ফেঁসে যাচ্ছে অরুণাবর চালের কাছে। অনিকেত মনে মনে কষ্ট পাচ্ছে, সূর্যও ভাবছে কি হলো শ্যামলীর, শেষ পর্যন্ত এইরকম অবস্থা। উনি কিছু ওষুধ লিখে দিচ্ছেন, বলছেন যে যদি ভায়োলেন্ট হয়ে যায় তাহলে কিছু ঘুমের ওষুধ দিতে হবে। আপনারা একটু যত্ন করে রাখবেন, খুব স্ট্রেস দেবেন না, চোখে চোখে রাখবেন, কোথাও যেন চলে না যায়। আর কি বলবো, এগুলোই করুন আর পরের সিটিংয়ে নিয়ে আসবেন। শেষ পর্যন্ত সাইকিয়াট্রিস্ট দেখাতে হলো শ্যামলীকে। সকলেই কষ্ট পাচ্ছে, শ্যামলীর মতো একটা মেয়ে। গল্প কোথায় ঘুরে গেল আমাদের, তাই অবাক লাগে যে একটা মানুষের কথা কেউ বিশ্বাস করছে না, যার ওপর ভরসা করতো। অবশ্য এটা স্বাভাবিক, ও যেটা দেখছে কেউ সেটা দেখতে পাচ্ছে না, তখন মানুষের সন্দেহ হবে ও ভুলভাল দেখছে, হয়তো স্ট্রেস থেকে হচ্ছে। এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো।